উফ, এতটা হটনেস! ঐশ্বর্যের কথার অর্থ বুঝল না উৎসাহ। মানে, কি বলতে চাইছেন? ঐশ্বর্য এতক্ষণ ধরে দাঁড়িয়ে উচ্চার করার সব কাণ্ড দেখছিল। উৎসাহ ঠিক কীভাবে আফসানাকে উচিত শিক্ষা দিয়েছে তাই। ঐশ্বর্য পুরো অবাক। মেয়েটা একদম সাদাসিধা, তার সামনে নরম তুলতুলে তুলোর মতো, তার সংস্পর্শে এসে বরফের ন্যায় গলে যায়, অথচ এখন পুরোই আগুন ছিল। বেবি, ইউনো, তোমাকে দেখে ফিদা হয়ে গেছি। উৎসাহ কিঞ্চিত ভ্রু কপাল কুঁচকে নেয়, বুকে দু হাত গুজে বলে ওঠে, এখনো সবাই আছে, ক্যারেক্টার ঠিক করে নিন। ঐশ্বর্য নাকের নিচ ঘষে পিঙ্কি ফিঙ্গার কামড়ে ধরে, কেঁচোটা ফিসফিসিয়ে বলে ওঠে, ইন্টারভিউ হাও, গড প্রমিস ভালো হয়ে যাব। উৎসাহ ঐশ্বর্যের বুকে ধাক্কা দিল। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল। উৎসাহ হিসিয়ে বলে ওঠে, কল্পনা যত ইচ্ছে করে নিন, কিন্তু বাস্তবে, উপস সুইটহার্ট, কল্পনা না, বাস্তবে ফিল করতে চাই। আমি যেখানে যেখানে টাচ করব সেখানেই। উৎসাহ ঐশ্বর্যের মুখ চেপে ধরে, চোখ পাকিয়ে বলে ওঠে, অসভ্য রিক চৌধুরী ভালো হন, মুখের লাগাম টানুন। ঐশ্বর্য ক্রুর হাসলো, উপস বেবি, মেন পয়েন্ট মিস করে গেলে। উৎসাহ বিরক্ত নিয়ে সামনের দিকে এগোলো, ভেতরে কেমন কাঁপছে, হাত পা কাঁপছে। ঐশ্বর্যের সামনাসামনি থাকলে অদ্ভুত অনুভূতি হয়, কিন্তু যত যাই হোক, উৎসাহ কঠোর আচরণ করবেই, যাতে ঐশ্বর্য অপমান বোধ করে, এরপর নিজ থেকেই যেন চলে যায়। উৎসাহ সামনের দিকে এগোতে ওর ওড়নার টান পড়ল, খুব সূক্ষ্মভাবে উৎসাহকে টেনে দু হাত পিছ পোড়া করে চেপে ধরে। এতটা ডেসপারেট? উৎসাহ মোচড় দিয়ে ওঠে, আপনি কি করছেন? হ্যাঁ, লজ্জা বলতে কি আদেও কিছু নেই? ঐশ্বর্য বাঁকা হাসলো, অধর পাকিয়ে বলে ওঠে, ট্রাস্ট মি, শেম বলতে কিছু নেই। জেসান বলে না, শেমলেস ম্যান। উৎসাহ রি রি করে ওঠে। ঐশ্বর্য মুখের ভাবান্তর বদলে নেয়, গম্ভীর স্বরে বলে ওঠে, কন্ট্রোলে আছি, কন্ট্রোলে থাকতে দাও। আমি যদি কন্ট্রোললেস হই, তাহলে ইউ আর ফিনিশ রোজ। উৎসাহ আর চোখে তাকায় ঐশ্বর্যের দিকে, আপনি অসভ্য। উফ, আই নো দ্যাট, ইউ নো, আমি যদি জোর করতে শুরু করি তাহলে আর থামবো না। সে তুমি যতই কাঁদো না কেন, তখন ডিরেক্ট। ঐশ্বর্য কথার মাঝখানে নিজের ঠোঁট কামড়ে ধরে। উৎসাহ হাঁসফাঁস করছে, অসাড় হয়ে আসছে সর্বাঙ্গ। ছাড়ুন আমাকে, আপনি যখন তখন আমাকে ছোবেন না। টাচ টাচ টাচ। ঐশ্বর্য বারংবার স্পর্শ করে উৎসাহকে। উৎসাহ অতিষ্ঠ হয়ে উঠল, রীতিমতো দৌড়ে পালিয়ে গেল। ঐশ্বর্য হো হো করে হেসে উঠল। ঘুম থেকে উঠে কফির জন্য ড্রয়িং রুমে এলো কেয়া। ভীষণ বিরক্ত লাগছে আজ তার, এমনিতেও ঘাড়ের দিকটায় আজ ব্যথাও করছে, ঘুম। কেয়ার আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। হতাশ হলো কেয়া। এখন তাকে কফি কে দেবে? এখানে তো কফি মেকার নেই, না হলে সেই বানিয়ে নিত। কেয়া গ্লাস নাড়াচড়া করছে, সেই মুহূর্তে উপস্থিত হলো রুদ্র। কেয়াকে দেখে দুষ্টু হাসলো, অতপর এগিয়ে আসে, আমি হেল্প করে দিই। কে চমকে ওঠে, রুদ্রকে আশা করেনি। কে একটু লজ্জায় পড়ে গেল, ইতস্তত বোধ করছে। ওই আসলে আমি আমি করে দিচ্ছি। কেয়া তাকিয়ে সবটা দেখলো। রুদ্র খুব দ্রুত কফি বানিয়ে কেয়ার দিকে এগিয়ে দিল। প্রথম দিকে একটু অস্বস্তি বোধ করলো, কিন্তু যে লেভেলে মাথা ব্যথা করছে তাতে কফিটা প্রয়োজন। শেষমেশ কেয়া কফি নিয়েই নিল, কিন্তু চুমুক দিতে গিয়ে পড়ল বিপত্তি। মাথা নিচু করতেই গিয়ে ঘাড়ে ব্যথা অনুভব করলো। মৃদু আর্তনাদ করে উঠলে কেয়া। রুদ্র অস্থির হয়ে এগিয়ে গেল। কি করছেন? ঘাড়ে ব্যথা করছে। রুদ্র বেশ চিন্তিত হলো, কিছুটা একটা ভেবে বলে ওঠে, কফিটা শেষ করে রেডি হও, ডক্টরের কাছে যাব। কি অবাকের সুরে বলে ওঠে, এখন? কিন্তু কোনো কিন্তু না, রেডি হও, আমি বলছি। কে আর কথা বাড়ালো না, চুপচাপ গিয়ে রেডি হয়ে নিচে এলো। রুদ্র বসেছিল, কেয়াকে দেখে উঠে দাঁড়ায়, কেয়াকে নিয়ে ডক্টরের উদ্দেশ্যে রওনা দেয়। ডক্টর দেখে দুপুরের দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় দুজনেই, কিন্তু মাঝ রাস্তায় কেয়া বায়না ধরে আশেপাশে ঘুরে দেখবে। রুদ্র কেয়ার সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে চাইছে। দুজনে মিলে কিছুটা দূরে কাচ্চি ডাইন রেস্টুরেন্টে গেল, সেখানে লাঞ্চ করবে বলে ভাবছে। আচ্ছা, আপনি একটা কথা বলুন, আমরা এখানে কেন? কেয়ার প্রশ্নে রুদ্রের মাথায় দুষ্টুমি খেলা গেল। সেদিনের মতো কিস করতে। কেয়ার মুখ হা হয়ে গেল। রুদ্র চরম নির্লজ্জ হয়ে যাচ্ছে। এক শখ কত আপনার? রুদ্র হেসে ফেললো, ওয়েটারকে ডেকে খাবার অর্ডার দিল। তুমি থাকো, আমি এখনই আসছি। কেয়া কিছুই বলতে পারলো না, তার আগে রুদ্র উঠে গেল। একে একে সব গেস্ট যেতে লাগলো, এদিকে রুদ্র এখনো আসেনি। একসময় পুরো রেস্টুরেন্ট খালি হয়ে গেল। আধা ঘন্টা হতে চললো রুদ্র, অথচ এলো না। কিছুক্ষণের মধ্যে চারদিক কেমন অন্ধকার হয়ে গেল। কেয়া ভীত নয়নে আশেপাশে দেখলো। আকুচির সামনে ডিম লাইট জ্বলে ওঠে, একগুচ্ছ গোলাপ হাতে দাঁড়িয়ে আছে রুদ্র।
কেয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। রুদ্র? রুদ্রর ঠোঁট জুড়ে হাসি। সে লম্বা নিঃশ্বাস ফেলে বলে ওঠে, কেয়া, আমি জানি তুমি এখানকার মানুষ না। তুমি অন্য দেশে বড় হয়েছো, তোমার চলাফেরা সব কিছু আলাদা। তুমি একটু নাক উঁচু স্বভাবের, কিন্তু তারপরও আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে থাকতে চাই, তোমাকে বিয়ে করতে চাই। এত ভালোবাসি, কিন্তু তার কারণ নেই। তোমাকে অকারণেই ভালোবাসি। তুমি আমার প্রিয়, তুমি ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। তোমার সঙ্গ ভালো লাগে। কেয়া, তুমি কি আমাকে ভালোবাসবে? তোমার প্রিয় মানুষগুলোর পাশে একটু জায়গা দেবে? কেয়া স্তব্ধ হয়ে গেছে। রুদ্র তাকে প্রেম নিবেদন করছে? তাকেও কেউ এত ভালোবাসে? কেয়া নির্বাক, কিছু বলার মতো ভাষা খুঁজে পেল না। একজন মেয়ে ওয়েটার এগিয়ে এসে কেয়ার হাতে ফুলের তোড়া দিল। ম্যাম, ভালোবাসবেন না? মেয়েটির কথা চোখে চোখ দুটো ভেজে উঠেছে কেয়ার। সে শেষ কবে কেঁদেছে জানা নেই তার। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে। এদিকে অধীর আগ্রহে অপেক্ষা করছে রুদ্র। কেয়া অবশেষে ছুটে গিয়ে জড়িয়ে ধরে তাকে। আই লাভ ইউ মিস্টার হ্যান্ডসাম, আই লাভ ইউ সো মাচ। রুদ্র হেসে উঠল। উপস্থিত সবাই ওদের প্রেম নিবেদন দেখছে। রুদ্র ম্যানেজারকে বলে পুরো রেস্টুরেন্ট ঘণ্টাখানেকের জন্য বুক করে নিয়েছিল। বাকিদের সহযোগিতা এত কিছু ব্যবস্থা করেছে তার প্রিয় মানুষ বলে কথা। এত কিছু কখন করলেন? এইমাত্র। আই লাভ ইউ টু ফ্ল্যাটিক বাজ। কিয়া কান্নার মাঝে হেসে উঠল। চলো কেক কাটি। ম্যানেজার নিজে রেলিং টেবিল সামনে এনে রাখলো। কেক রাখলো সামনে। বড় করে লেখা আছে আই লাভ ইউ কেয়া। কেয়া আর রুদ্র একসাথে কেক কাটে, একে অপরকে খাইয়ে দিল। এই সুন্দর মোমেন্ট ক্যাপচার করলো একজন। ডাইনিং টেবিলে খাবার দেওয়া আছে, সবাই খেতে বসেছে। ঐশ্বর্য আছে আজকে। তার উদ্দেশ্য আফসানাকে একটু জ্বালানো। ঐশ্বর্য জানতে পেরেছে আজকে রান্না আফসানা করেছে, তাই তো ঐশ্বর্য হাজির আফসানাকে ট্রল করার জন্য। উৎসা একে একে সবার প্লেটে খাবার বেড়ে দিল। ওর সাথে আছে মিহি। ঐশ্বর্য চামচ তুলে মুখে খাবার তুলতে ইয়াক ইয়াক করে উঠল। ও মাই গড, মিসেস মহিলা, হোয়াট দ্য হেল ইজ দিস? ঐশ্বর্যের কথায় সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকালো। ঐশ্বর্য জিসানকে ইশারা করলো। কেয়াও ব্যাপারটা বুঝতে পেরেছে। শহীদ সুদ হয়। কি হয়েছে ঐশ্বর্য? ঐশ্বর্য নাক মুখ কুচকে বলে ওঠে, আপনার ওয়াইফ মানে মিসেস মহিলা দেখুন কি রান্না করেছেন, এত লবণ, ইয়াক। শহীদ চামচ মুখে দিয়ে দেখেন খাবার ঠিক হয়ে আছে, কিন্তু তাহলে ঐশ্বর্য এমন করছে কেন? সবার অগোচরে নিজের প্লেটে লবণ দিয়ে দিল ঐশ্বর্য। শহীদ মুখে তুলে তাকায় ঐশ্বর্যের পানে। কোথায়? সব তো ঠিকই আছে। ঐশ্বর্যের দেখা দেখে জিসান বলে ওঠে, ইয়াক পুরো সত্যি কি খারাপ খেতে? শহীদ টেস্ট করতে চাইলো। ঐশ্বর্য নিচের প্লেট এগিয়ে দেয়। শহীদ এক চামচ খেতেই থুথুক ফেলল। ছি আফসানা, এসব কি? আফসানা দাঁত কটমট করে বলে ওঠে, একদম মিথ্যে কথা, এই ছেলে শুধু শুধু এসব বলছে। ঐশ্বর্য বাঁকা হাসলো, কিছুটা নাটকীয় ভঙ্গিমায় বলে ওঠে, আপনি ইচ্ছে করে এমন করেছেন তাই না মিসেস মহিলা? আমি খেতে বসেছি, এটা আপনার সহ্য হয়নি। ওকে ফাইন, খাচ্ছি না আমি। ঐশ্বর্য তরিতে উঠে দাঁড়ালো। বড় বড় পা ফেলে টেবিল ছেড়ে দোতলার দিকে এগিয়ে গেল। শহীদ আফসানাকে তিরস্কার করে বলে ওঠে, ছি আফসানা, তুমি এখন এসব করছো? তোমার রান্না করা খাবার নিজেই খেয়ে নিও। একে একে সবাই টেবিল ছেড়ে উঠে গেল। আফসানা মন চাচ্ছে ঐশ্বর্যকে খুন করে ফেলতে। সে ইচ্ছে করে এসব করেছে, সবার সামনে খারাপ প্রমাণ করতে চাইছে। উপরের দোতলায় গিয়ে ঐশ্বর্য হেসে কুটি কুটি অবস্থা। আফসানাকে টাই দিতে পেরে বেশ মজা পাচ্ছে সে। ব্রো, এখন আমরা কি খাবো? কেয়া অসহায় ফেস নিয়ে বলে ওঠে, তোদের জন্য আমার খাওয়াই হলো না ইয়ার। ঐশ্বর্য আরাম করে সোফায় বসলো। আসবো? তিনজনে দরজার দিকে তাকালো। খাবারের ট্রে হাতে দাঁড়িয়ে আছে উৎসা। ঐশ্বর্য ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, কি? উৎসা ভেতরে ঢুকে টেবিলের উপর খাবারগুলো রাখলো। আপনাদের খাবার খেয়ে নিন। ঐশ্বর্য পেছনের দিকে পা বাড়ায়। ঐশ্বর্য ওনার টেনে ধরে, এত কেয়ার? সামথিং সামথিং। উৎসা বুকে হাত গুজে বলে ওঠে, ভালো হয়ে যান, আপনার জন্য অন্যরা ক্ষুধার্ত কেন থাকবে? আমি কিন্তু সবটা দেখেছি। ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসলো, ইটস হার্ট বেবি। উৎসা বিরক্ত হয়ে ওনা টেনে বাইরে চলে গেল। কেঁদে কেঁদে অবস্থা খারাপ উৎসার। মিহি প্রচণ্ড রকম ব্যথা পেয়েছে। সিঁড়ি থেকে পড়ে পা ভেঙে গিয়েছে। পড়েনি, তাকে ফেলে দেওয়া হয়েছে। এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষে মিহি উপরে গিয়েছিল, যেতে যেতে আবার থেমে যায়। উৎসার নিচে দাঁড়িয়ে আছে। মিহি বলে ওঠে, উৎসা চলে উপরে। উৎসা মাথা দুলিয়ে বলে ওঠে, তুমি যাও আপু, আমি আসছি। তখনই উৎসা দেখলো মিহির ঠিক পেছনে দাঁড়িয়ে আছে আফসানা। আকস্মিক উৎসার চোখের সামনে মিহিকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল আফসানা।
আঁতকে ওঠে উৎসাহ। আপু! মিহি হুমড়ি খেয়ে সিঁড়ি থেকে পড়ে গেল। ফলস্বরূপ মাথা এবং পায়ে একটু বেশি ব্যথা পায়। বিছানায় শুয়ে আছে মিহি, তার জ্ঞান ফেরেনি এখনো। ডক্টর এসে দেখে গিয়েছে আপাতত মিহির কয়েক মাস বেড রেস্ট প্রয়োজন হবে। পায়ে ফ্র্যাকচার হয়েছে, মাথায় ব্যান্ডেজ করা। বিছানার এক কোণে বসে আছে উৎসাহ। আজকে সে আফজানাকে ছাড়বে না। ঐশ্বর্য আর রুদ্র অনেকবার উৎসাহকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু উৎসাহ শোনেনি। তার ওপর জিজ্ঞেস করেছে কি করে পড়ে গেল মিহি, সেটাও বলেনি উৎসাহ। তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে আফসানা রুমে গেল। রুমে প্রবেশ করেই ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। এই, তুই এটা কি করছিস? আকস্মিক আক্রমণে টাল সামলাতে পারল না আফসানা, সোফার ওপর পড়ে গেল। উৎসাহ রীতিমতো ওনার গলা চেপে ধরেছে। তোমাকে নিষেধ করেছিলাম আমার বোনের দিকে চোখ তুলে না থাকাতে, কিন্তু তোমার সাহস হলো কি করে? আফসানা ব্যথায় কোকিয়ে উঠল। ছাড় আমাকে, তোর সাহসের এখনো কিছুই দেখোনি তুমি। আমি তোমাকে আজ শেষ করে ফেলবো। আফসানা ধাক্কা দিয়ে সরিয়ে দিল উৎসাহকে, চিৎকার করে বলে ওঠে, আজকে তো শুধু এতটুকু করেছি, পরের বার তোর বোনকে মেরেই ফেলবো, যদি না তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাস। উৎসাহ থমকে দাঁড়ায়। মানে কি বলতে চাইছো তুমি? আফসানা হাত ছেড়ে বলে ওঠে, তুই এই বাড়ি ছেড়ে সব কিছু ছেড়ে চলে যাবি, কারণ আমি যতটুকু বুঝলাম তোর থাকাতে আমার সমস্যা হবে। একে তো ঐশ্বর্যের মাথা চিপিয়ে খেয়েছিস, এখন নিশ্চয়ই এ বাড়িতে দখল করে বসবি। তাই যদি নিজের বোনকে বাঁচাতে চাস তাহলে চলে যায় এখান থেকে, না হলে আমি কিন্তু তোর বোনকে। না মামি, তুমি এমন করতে পারো না মামি। আফসানা বাঁকা হাসলো। আমি কি পারি আর কি পারি না তুই তো নিশ্চয়ই দেখেছিস আজ। এখন তুই ভেবে দেখ কি করবি। তোর কাছে শুধু আজকের রাতটা আছে, চলে যায় এখান থেকে। আমি তোকে। উৎসাহ করা চোখে তাকাল আফসানার পানে। ঠিক আছে, চলে যাব আমি, কিন্তু তোমাকে আমি ছাড়বো না। আর আমার অনুপস্থিতিতে যদি আমার তোর বোনকে নিয়ে প্রবলেম নেই। আপাতত তুই বিদায় হ। উৎসাহ তাকিয়ে রইল ক্ষণকাল, অতঃপর বেরিয়ে এলো। চোখ দুটো তার ঝাপসা হয়ে আসছে। সামনের দিক তাকাতেই নিঃশ্বাস আটকে আসার উপক্রম হলো। ঐশ্বর্য দাঁড়িয়ে আছে। আকস্মিক উৎসাহ ছুটে গিয়ে জড়িয়ে ধরে তাকে। হয়তো এই প্রথমবার উৎসাহ নিজ থেকে তাকে জড়িয়ে ধরেছে। হেই রোজ, হোয়াট হ্যাপেন্ড? উৎসাহ ঐশ্বর্যের বুকে হাত রাখলো, অন্য হাতে গলা জড়িয়ে আছে। কাঁধের কাছে শার্ট ভিজে যাচ্ছে চোখের পানিতে। আই মিসড ইউ। ঐশ্বর্য অল্প হাসলো, অথবা বলিষ্ঠ হাতে কোমর জড়িয়ে ধরে উৎসাহ। আই মিসড ইউ টু বেবি। ঐশ্বর্য কন্ট্রোললেস হলো, পাশের করিডোরে টেনে নিয়ে গেল উৎসাহকে, চেপে ধরে অধর, হাত চলে যায় চুলের ভাঁজে। ঐশ্বর্য আসলে সে চুষে নিল প্রেম সুধা। ভোর হলো, প্রকৃতির এক শান্ত ও রহস্যময় মুহূর্ত। রাতের আধার ভেদ করে আলোর আগমন ঘটে, উদয় হলো ভোর। সূর্যের প্রথম কিরণ ধীরে ধীরে আকাশকে রাঙিয়ে তুলেছে, যেন এক শিল্পীর তুলির আঁচড়ে সৃষ্টি হচ্ছে নিত্য নতুন রঙের মেলবন্ধন। ঠান্ডা বাতাস শরীরে এক ধরনের সজীবতা এনে দেয়, আর পাখির কিচিরমিচির শব্দ জানান দেয় নতুন দিনের সূচনা। ভোরে জমে থাকা শিশির বিন্দু ঘাসের ওপর মুক্তোর মতো ঝলমল করে। এই সময় প্রকৃতি থাকে নিস্তব্ধ, অথচ এর মধ্যে লুকিয়ে থাকে এক অভাবনীয় প্রশান্তি। এই যে এক অন্যরকম অনুভূতি। মানুষের ভিড় জমবে কিছুক্ষণের মধ্যে। এই ভোর সকালে ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়ল উৎসাহ। কাল ছিল তার এই বাড়িতে শেষ দিন, আর হয়তো কখনো আসবে না। আর আসলেও আদৌ কখনো ঐশ্বর্যের সঙ্গে তার দেখা হবে কি না তা নিয়ে সন্দিহান উৎসাহ। শেষবারের মতো এক নজর দৃষ্টি বোলায় বাড়ির দিকে, চেয়ে রইল ক্ষণকাল, অতঃপর দ্রুত পায়ে এগিয়ে গেল। সবাই ওঠার আগে যেতে হবে তাকে। মিনিট 10 পর বাস স্ট্যান্ডে পৌঁছে যায় উৎসাহ। উঠে পড়ল বাসে। আপাতত এখন 7:30 বাজে, এখন কেউ উঠবে না ঘুম থেকে। ঘন্টা খানেকের মধ্যেই পরিচিত জায়গা ছেড়ে চলে গেল উৎসাহ। পুরো বাড়ি জেগে উঠেছে। আজ আফসানা আর কাজের বুয়া মিলে কাজ করছে। আফসানা মহা খুশি। তিনি জানেন এতক্ষণে উৎসাহ বাড়ি ছেড়ে হাওয়া, সেই আনন্দে কাজ করে চলেছে। নিকি ঘুম থেকে উঠেছে সবে, নিচে এলো। উৎসাহ বনু, একটা কড়া কফি দে না তোর হাতের। নিকির মাথা ব্যথা করছে, উৎসার হাতের কফি খেলে একদম ঠিক হয়ে যাবে। নিকির সামনে কফি নিয়ে হাজির হলো আফসানা। এই নে তোর কফি। আফসানাকে দেখে কিঞ্চিত চমকে ওঠে নিকি। মা তুমি? আমি তো উৎসাহকে। সে মহারানী এখনো ঘুমাচ্ছে। মুখ বাঁকিয়ে বলল আফসানা। নিকি আরেক দফা চমকে ওঠে। উৎসাহ এখনো ঘুমাচ্ছে, এটা বিশ্বাসযোগ্য? নিকি সন্দিহান দৃষ্টি দেখে আফসানা বলে ওঠে, হয়তো শরীর খারাপ তাই এখনো ঘুমাচ্ছে। নিকি মাথা দোলায়। সত্যি মেয়েটা পড়াশোনা নিয়ে যতটা পরিশ্রম করে তার উপর বাড়িতে অনেক কাজ এগিয়ে দেয়, তাতে শরীর খারাপ হবারই কথা।
সময় চলেছে আপন গতিতে। নিকি অফিসের জন্য রেডি হয়ে নিল। রুদ্র প্রায় রেডি। নিকি যাওয়ার আগে এক নজর উৎসাকে দেখে যেতে চাইল। হাঁটতে হাঁটতে দোতলায় উৎসার রুমের দিকে গেল। দরজা বন্ধ আছে। আশ্চর্য ব্যাপার, দরজার সামনে গিয়ে কপালে ভাঁজ পড়ল নিকির। দরজা বাইরে থেকে বন্ধ। বাইরে থেকে দরজা লাগানো। নিকি খুলে ভেতরে উকি দিয়ে দেখে কেউ নেই। ততক্ষণাৎ মস্তিষ্ক জ্বলে ওঠে তার। দরজা বন্ধ হলে উৎসা কোথায়? উৎসা, উৎসা, কোথায় তুই? উৎসা। নিকি আশেপাশে কিছুক্ষণ খুঁজে দেখলো। মনে পড়ল ছাদের কথা, হয়তো ছাদে আছে। দ্রুত পায়ে ছাদের উদ্দেশ্যে উঠে গেল নিকি। কিন্তু চমকানো ব্যাপার, সেখানেও নেই উৎসা। এবারে নিকি প্রচণ্ড অস্থির হয়ে ওঠে। দৌড়াতে দৌড়াতে নিচে গেল। ভাইয়া, উৎসাকে খুঁজে পাচ্ছি না। রুদ্র কিঞ্চিত অবাক হলো। কি বলছিস? পাওয়া যাচ্ছে না মানে? ভাইয়া, ওর রুমের দরজা বাইরে থেকে লক করা, কোথাও নেই। ছাদেও দেখেছি। ততক্ষণাৎ মাত্র জগিং থেকে ফিরেছে ঐশ্বর্য আর জিসান। ঐশ্বর্যকে দেখে এগিয়ে গেল নিকি। ভাইয়া, উৎসাকে খুঁজে পাচ্ছি না। হোয়াট? ঐশ্বর্যের চোয়ার শক্ত হয়ে এলো। নিকি সবটা খুলে বলে। ঐশ্বর্য তড়িতে ছুটে উপরে গেল। সত্যি রুমে কেউ নেই। আকস্মিক ঐশ্বর্য কি একটা ভেবে আলমারি খুলে দেখল। ভেতরে কিছু নেই, কোনো জামা কাপড়, কিচ্ছু না। মুহূর্তে ঐশ্বর্যের মাথায় আগুন জ্বলে ওঠে। বিড়বিড় করে আওড়ালো, শিট শিট শিট। ঐশ্বর্য রুমে থেকে বেরিয়ে আফসানার কাছে গেল। তিনি সিঁড়ি বেয়ে নিচে যাচ্ছিল। মিসেস মহিলা, উৎসা কোথায়? ঐশ্বর্যের প্রশ্ন কপাল কুঁচকে নিল আফসানা। বিরক্তির রেশ টেনে বলে ওঠে, তোমার কি মনে হয় আমি উৎসার চাকর? সবসময় ওর খবর নিয়ে রাখবো? ঐশ্বর্য চোখ বুজে নিঃশ্বাস টেনে নিল। নিজেকে কন্ট্রোল করতে পারছে না। দেখুন, আমি জানতে চাই উৎসা কোথায়। আফসানা নাহুচ করলো, জানি না আমি। বিরক্ত করবে না আমাকে। নিজে গিয়ে খোঁজো, যত সব। ঐশ্বর্য তাচ্ছিল্য করে বলে ওঠে, যদি ওর না পাওয়ার রিজন আপনি হয়ে থাকেন তাহলে তো আপনি গেলেন। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আফসানা তাকিয়ে রইল নির্নিমেষ। ঐশ্বর্য নিচের দিকে চলে গেল। শহর থেকে অনেকটা দূরে চলে এসেছে উৎসা। এদিকটায় ছোট্ট একটা এলাকা জুড়ে কিছু মানুষের বসবাস। উৎসা বাস স্ট্যান্ডে বসে আছে। একজন বয়স্ক মহিলা এগিয়ে এলেন। কে গো তুমি? এমনে বইয়া রইছো কেন? উৎসা মুখ তুলে তাকায়। চাপা ছাই রঙা শাড়ি পরে আছে বয়স্ক মহিলা। না দাদি, এমনি বসে আছি। মহিলাটি আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না। ও মাইয়া, তোমার লগে কেউ নাই? এমনি একলা এতক্ষণ বইসা থাকবা? উৎসা মলিন হাসলো। আসলে আমি একাই এসেছি, আমার কেউ নেই এখানে, তেমন কাউকে চিনিও না। বয়স্ক মহিলা যেন চমকে উঠলেন। মুখে হাত চেপে বলে ওঠে, ও আল্লাহ, একলা মাইয়া মানুষ কই থাকবা? চলো আমার লগে। উৎসার ভীষণ ইচ্ছে করলো বয়স্ক মহিলাটির সঙ্গে যেতে। অতঃপর হাতের ব্যাগটা নিয়ে ওনার পিছু পিছু গেল। মিনিট 10 পর ভেতরের এলাকায় পৌঁছায়। সেখানে আরও একজন ভদ্র মহিলার সঙ্গে দেখা হলো। বয়স্ক মহিলা কিছুক্ষণ কথা বলে উৎসার কাছে এগিয়ে এলো। ও মাইয়া শোনো। জি বলুন। তুমি আজকে থেকে এই এনার বাড়ির পাশে আরেকটা বাড়ি আছে, ওইখানে থাকবার পারবা, তবে ভাড়া দিতে হইব মাসে মাসে। পারবা তো? উৎসা আর চোখে সেদিক পানে তাকায়। যাক, অন্তত থাকার জায়গা পেয়েছে সে। জি পারবো। আপনাকে অনেক ধন্যবাদ দাদি। বয়স্ক মহিলা অল্প হাসলেন। বাড়ির দিকে গিয়ে উৎসাহ কিছুটা অস্বস্তিতে পড়ল। আশপাশের স্যাঁতস্যাঁতে ভেজাভাবে কেমন বৃষ্টি গন্ধ বের হচ্ছে। তার উপর অন্ধকার ঘরটা। ভেতরে থাকার মতো অনেকগুলো জিনিস আছে। বাড়ির মালিক বলেছে এগুলো পড়েই আছে, সে ব্যবহার করতে পারবে। উৎসাহ কোনো রকমে অল্প গুছিয়ে নিল ঘরটা। 3টে রুম। 3টে রুম বলা যায় না, একটা শোবার রুম, একটা পাশেই বাথরুম, তার ভেতরে আরেকটা রান্নাঘর। বাইরে রডের মতো বেড়া দেওয়া আছে। উৎসার জন্য ঠিকঠাক, সে এখানে আরামসে থাকতে পারবে। বিছানা ছেড়ে সেখানটায় বসলো উৎসাহ। ভেতর থেকে বেরিয়ে এলো চাপা দীর্ঘশ্বাস। জানে না তার বোনটা কি করছে। আফসানা বাদে বাকিদের উপর ভরসা আছে তার। নিশ্চয়ই তার বোনকে দেখে রাখবে। উৎসাকে কোথাও খুঁজে পায়নি কেউ। ঐশ্বর্য সে কখন থেকে রুমে গিয়ে বসে আছে। ভেতর থেকে দরজা বন্ধ, কাউকে আসতে দেয়নি। এদিকে মিহি না কিছু করতে পারছে আর না সইতে পারছে। এই অবস্থায় বিছানা থেকে উঠতে পারছে না সে। উৎসার জন্য কেঁদে একাকার অবস্থা তার। আমার হৃদয় স্পন্দন তুই। এভাবে জ্বালিয়ে শেষ করছিস। আমার হৃদয় জুড়ে যেই ধ্বংসলীলা শুরু করেছিস তা শেষ করব আমি। ঐশ্বর্য সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে, হাত দুটো ছড়িয়ে বিছানার দুপাশে। কাল থেকে উৎসা বাড়িতে নেই। ঠিক তখন থেকে ঐশ্বর্য রুমে বন্দি করে রেখেছে নিজেকে। ফোনের টুং শব্দ হতেই উঠে বসলো। নোটিফিকেশন অন করে কিছু একটা দেখতে পেল। অবশেষে নজরে এলো ঐশ্বর্যের পাকা হাসি। চোখ দুটো তার জল জল করে উঠছে।
ফোন রেখে দ্রুত ওয়ার্ড্রোব থেকে টাওয়েল নিয়ে ওয়াশরুমে চলে গেল। বেশ সময় নিয়ে শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। নিজের স্টাইলে তৈরি হয়ে না এসে পরনে কালো রঙের জ্যাকেট, ভেতরে হোয়াইট শার্ট, পায়ে লোফার। ব্যাক ব্রাশ করে নিজেকে একবার আয়না দেখে নিল ঐশ্বর্য। বেবি, মিস ইউ সো মাচ, আই এম কামিং, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ঐশ্বর্য গাড়ি চাবি নিয়ে বের হলো। জিসান ঐশ্বর্যকে দেখে দৌড়ে এগিয়ে গেল। ব্রো, মিস বাংলাদেশিকে পাওয়া যাচ্ছে না আর তুই নিজেকে বন্দি করে রেখেছিলি? ঐশ্বর্য প্রত্যুত্তর করলো না, গাড়িতে গিয়ে বসলো। জিসান ফের শুধ হয়, 1 মিনিট, এই সময় কোথায় যাচ্ছিস তুই? ঐশ্বর্য এক পেশে হাসলো। সুইটহার্টকে আনতে। ঐশ্বর্য গাড়ি স্টার্ট দেয়। জিসানের ঐশ্বর্যের কথা বুঝতে কিছুক্ষণ সময় লাগলো। অতপর যখন বুঝতে পারলো তখন এক ছুটে দৌড়ে নিকির কাছে গেল। এগ্রিবার্ড লিসেন। জিসান রীতিমতো হাঁপাচ্ছে। হঠাৎ জিসানকে এত হাঁপাতে দেখে নিকি ব্যস্ত কণ্ঠে শুধু হয়, কি হয়েছে আপনার, এভাবে হাঁপাচ্ছেন কেন? রিক মিস বাংলাদেশিকে আনতে গিয়েছে। কি? নিকির জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। ওকে আনতে গিয়েছে মানে নিশ্চয়ই রিক জানে মিস বাংলাদেশি কোথায় আছে। নিকির চোখ দুটো চকচক করে উঠল যেন। সত্যি? তার মানে উৎসে ফিরে আবার? নিকি জাপটে ধরে জিসানকে। সন্ধ্যা হয়ে এসেছে। একে একে মানুষজন নিজেদের নিরে ফিরছে। উৎসব তেমন ব্যাগ কাঁধে ঝুলিয়ে বাসায় এলো। বাসায় পা রাখতে কেমন অদ্ভুত টেকলো তার কাছে। দরজায় তালা দেওয়া। ব্যাগ থেকে চাবি বের করে দরজা খুলে ভেতরে প্রবেশ করে উৎসাহ। ঐশ্বর্যের ব্যাপার দরজা বন্ধ করে পেছনে ঘুরতেই আবেশের চোখ দুটো বুঝে এলো। কড়া পারফিউমের সেই পরিচিত ঘ্রাণ। উৎসাহ চট করে চোখ করে তাকালো। এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পড়লো তার ভেতরে। ঐশ্বর্য কি এখানে আছে? উৎসাহ হাতের ব্যাগ রেখে পুরো কক্ষে দৃষ্টি বুলিয়ে দেখে নিল। নেই, কোথাও নেই ঐশ্বর্য। উৎসাহ খানিকটা স্বস্তি পেল। টেবিলের ওপর থেকে পানির গ্লাস নিয়ে পুরোটা শেষ করলো। ভীষণ গরম লাগছে তার। কি অদ্ভুত, তার হলেই ঠান্ডা জর্জরিত হয়ে যায় আর সকালে ভ্যাপসা গরম। উৎসাহ আলমারি থেকে টাওয়েল নিয়ে বাথরুমে চলে গেল। মোটরের সুইচ অন করে হাত মুখ ধুয়ে ফেললো। হাত মুখ ধুতে গিয়ে বারবার ওড়না পড়ে যাচ্ছিল। উৎসাহ ওড়না খুলে রডে ঝুলিয়ে রাখে। এখানে বিপত্তি ঘটে, জামার অনেক অংশ পানিতে ভিজে যায়। উৎসাহ নাক মুখ কুচকে নিল। টাওয়াল নিতে পেছন ঘুরে চমকে ওঠে। পেছোতে গিয়ে পা পিছলে পড়ে যেতে নিলে বলিষ্ঠ হাতের লোকটি তাকে কোমর টেনে ধরে। কুল ডাউন বেবি, এত পেনিক করলে চলে? আপনি? ঐশ্বর্য এসেছে সেই কখন। ভেতরে ঢোকা তার জন্য কঠিন ব্যাপার নয়। কথা হচ্ছে ঢুকতে গিয়ে হাতে কেমন কালো পদার্থ লেগে গিয়েছে। ঐশ্বর্য আশেপাশে চোখ খুঁজ করলো, ওয়াশরুমের অবশেষে পেল। ভেতরে গিয়ে হাত ধুতে গিয়ে শুনতে পেল কারো ভেতরে প্রবেশ করার। ঐশ্বর্য বেশ বুঝতে পারছে উৎসব চলে এসেছে। ঐশ্বর্য বেশ আরাম করেই হাত ধুতে লাগে। ঠিক সেই সময় ভেতর থেকে আসে উৎসাহ। পেছনে ঐশ্বর্যকে একদম লক্ষ্য করেনি। ঐশ্বর্য দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে। আপনি এখানে কি করে এলেন? ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসলো। দৃষ্টি বোলাচ্ছে উৎসার সম্পূর্ণ দেহে। উৎসার ততক্ষণাৎ মনে পড়ল ওনার কথা। রডে হাত বাড়াতে ঐশ্বর্য টেনে ধরে ওড়না উল্টো নিজের গলা ঝুলিয়ে নিল। উফ রেড রোজ, মারাত্মক লাগছে, হট হট। উৎসা তম্বা খেয়ে গেল রীতিমতো। বাথরুম থেকে বেরিয়ে এলো। ভিজে অবস্থা খারাপ তার উপর রোনা নেই। হাত বাড়িয়ে টাওয়েল নিল। ঐশ্বর্য বেরিয়ে এলো। উৎসার প্রথমে বোঝা উচিত ছিল ঐশ্বর্য এখানে এসেছে। যখন তার পারফিউমের ঘ্রাণ পেয়েছিল। আপনি এখানে কেন এসেছেন? বেরিয়ে যান প্লিজ। ঐশ্বর্য পুরো কক্ষে দৃষ্টি বুলিয়ে দেখে কেমন স্যাঁতস্যাঁতে ভেজা ভাব আর অদ্ভুত গন্ধ। উফ সুইটহার্ট, এখানে থাকছো কি করে? চৌধুরী প্যালেসের কুইন এই ভাড়া বাড়িতে? সিরিয়াসলি? উৎসা বিরক্ত হলো। বাজে কথা বন্ধ করুন। আমি যা জিজ্ঞেস করছি সেটা বলুন। এখানে সিক্রেট। উৎসা বেজায় খেপে গেছে। তর্জনী আঙ্গুল তুলে শাসনের সহিত বলে ওঠে, আমি কিন্তু আপনাকে। ঐশ্বর্য ততক্ষণে উৎসার কোমর পেঁচিয়ে ধরে। তুমি কিছু করার আগে আমি কিছু করি? ঐশ্বর্য দুষ্ট কথায় আর বেশ আমার হাতের স্পর্শে মুছে যায় উৎসাহ। দেখুন, আমি কিন্তু নিষেধ করছি, যান না এখান থেকে। টেল মি দ্য ট্রুথ, এখানে কেন চলে এলে? উৎসাহ নিশ্চুপ, সে কখনো বলবে না কিছু। আমার ইচ্ছে, যান আপনি এখান থেকে। ঐশ্বর্য শুনল না, বরং আরও ঘনিষ্ঠ হলো। হাত স্পর্শ করছে উৎসার স্পর্শগত জায়গায়। উৎসাহ বেঁকে যাচ্ছে। ঐশ্বর্যকে ধাক্কা দিল, কিন্তু শক্তপোক্ত এই পুরুষকে এক চুলো সরাতে পারেনি। ঐশ্বর্য জায়গা মতো কামড়ে দিল, ঠিক উৎসার চিবুকে। উৎসাহ চেঁচিয়ে উঠল। হাত চলে গেল চিবুকে। আপনি কি মানুষ না ডেভিল? ঐশ্বর্য ছেড়ে দিল, সরে গিয়ে বিছানার উপর বসে। আপনি কি চাইছেন? এখানে এসো, শান্তি নেই। ঐশ্বর্য বাঁকা হাসলো। তোমার শান্তি আমার কাছে। উৎসাহ লম্বা নিঃশ্বাস টেনে নেয়। এই লোকটার সাথে কথায় পারবে না সে। আপনি বেরিয়ে যান এখান থেকে, আমার মোটেও ভালো লাগছে না। ঐশ্বর্য ভান ধরলো, অসহায় চোখে তাকায়। সুইটহার্ট,
তুমি চাও এই রাতের বেলায় আমি ড্রাইভিং করে যাই? ইউ নো না ইদানিং অ্যাক্সিডেন্ট হয় খুব বেশি। উৎসা আতকে ওঠে, কিঞ্চিত ভয় পেল। কিন্তু এই লোকটা বড্ড চালাক। আপনি না খুব চালাক, কিন্তু এবারে শুনবেন না। আজকে রাতটা এখানে থাকুন, কিন্তু কাল যেতে হবেই হবে। ঐশ্বর্য টেবিল মার্কা হাসলো। ইস, রোজ তার একটা রাত দিয়ে দিল। উফ, এরপর কি হবে? উৎসা ভাবুক হলো। 1 মিনিট, আপনি এখানে এলেন কি করে? বাসে আসতে হয় আর নয়তো নিজের। উষা থামলো। তার মানে ঐশ্বর্য গাড়িতে এসেছে, কিন্তু সে তো গাড়ি দেখেনি সামনে। এমনিতেও সামনে এত বড় গাড়ি পার্ক করার মতো জায়গা নেই। উষা তড়িঘড়ি করে বাইরে গেল। পেছনের দিকে উকি দিয়ে দেখলো ব্ল্যাক মার্সিডিজ কার সাইড করে রাখা। উষা হতাশ হলো, চাপা দীর্ঘশ্বাস ফেললো, অতপর ভেতরে এলো। সুইটহার্ট, এসব ছাড়ো আর আমার কাছে আসো, একটু রোমান্স করি। উৎসা আর একটু সরে গেল। একদম না, আমি কিন্তু। উৎসা নিশ্চুপ। সে এই মুহূর্তে উৎসাকে রাগাতে চায় না। একটু একটা গভীর হোক, এরপর না হয় ঐশ্বর্য রিক চৌধুরী বেসামাল হবে। মনে মনে ক্রূর হাসলো ঐশ্বর্য। বাইরে বেডের সোফায় বসে আছে কেয়া। অনুভব করলো কেউ একজন এসে তার পাশে বসেছে। কেয়া পাশে দেখলো তার পরিচিত মানুষ। মুহূর্ত অপেক্ষা না করে মানুষটির কাঁধে মাথা রাখলো। আচ্ছা মিস্টার হ্যান্ডসাম, কিউটকাল কেন চলে গেল? রুদ্র তপ্ত নিঃশ্বাস ফেলল। এটা শুধু উৎসাই বলতে পারবে। ভাইয়া তো গিয়েছে ওকে আনতে। একবার আসুক, এরপর এত বড় পাকনামের জন্য শাস্তি দেব। কেয়া মলির মুখে শুধায়। কিউটগালকে মিস করছি প্রচুর। রুদ্র আলতো হাত ছুঁয়ে দিল কেয়ার গালে। আমার ভীষণ ইচ্ছে ছিল আমাদের রিলেশন নিয়ে কিউটগালকে সব বলবো। রুদ্র আলতো হাসলো। আসলে বলবো, এখন চলো, অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে। কে আর কথা বাড়ালো না, ভেতরের দিকে চলে গেল। রাত যত গভীর হচ্ছে, প্রভাত তত নিকটে এগিয়ে আসছে। ঘড়ির কাঁটা 2:30 ছুঁই ছুঁই। এই সময়েও ঐশ্বর্য আর উৎসা জেগে আছে। উৎসা গোসল করে জামা কাপড়গুলো মেলে দিল, দরজা জানালা বন্ধ করে ভেতরে এলো। ঐশ্বর্য উৎসার দিকে আছে সেই একভাবেই। উৎসা টেবিলের ওপর থেকে একটা হেয়ার ব্যান্ড নিয়ে সবগুলো চুল বেঁধে ফেললো। আকস্মিক ঐশ্বর্যের দিকে তাকিয়ে কিঞ্চিত অবাক হলো। ঐশ্বর্য তার দিকে তাকিয়ে আছে। ওভাবে তাকাচ্ছেন কেন? দৃষ্টি সংযত করুন অসভ্য রিক চৌধুরী। দৃষ্টির সাথে সাথে শরীর কেমন বেসামাল হচ্ছে। ঐশ্বর্য বিড়বিড় করে কথাটা বলল। উৎসা আহমুক বনে গেল। কি বললেন? কিছু না। ঐশ্বর্য পিঙ্কি ফিঙ্গার কামড়ে ধরে। কন্ট্রোলেস হচ্ছে সে। কি খাবেন বলুন? ঐশ্বর্য আশেপাশে তাকিয়ে বলে। আদেও এখানে খাওয়ার মতো কিছু পাওয়া যাবে? উৎসা দীর্ঘশ্বাস ফেলল, চুপচাপ রান্নাঘরে চলে গেল। এখানে তাকে রান্না করতে হবে। ঐশ্বর্য না থাকলে সে এমনি ঘুমিয়ে পড়তো, কিন্তু এই লোক সেই সকালে বের হয়েছে, নিশ্চয়ই কিছু খায়নি। উৎসা ফটাফট ঐশ্বর্যের জন্য ব্ল্যাক কফি বানিয়ে ফেললো। আপাতত এটা দিক, ততক্ষণে উৎসা রান্না শেষ করবে। এই নিন কফি। ঐশ্বর্য অবাক করা দৃষ্টি ফেলল। ব্ল্যাক কফি এখানে কি করে? আপনি আম খান, গাছ কুজে কী লাভ? ঐশ্বর্য হাত বাড়িয়ে কফি নিল। উৎসা ঘন্টাখানেক সময় নিয়ে রান্না শেষ করলো। আস্তে ধীরে খাবারের বাটিগুলো বিছানার ওপর এনে রাখলো। তাড়াতাড়ি খেয়ে নিন, আমার ঘুম পাচ্ছে। ঐশ্বর্য জীবনেও এভাবে খায়নি। খাওয়া দূরের কথা দেখেনি পর্যন্ত। তার অভ্যাস টেবিলে বসে খাওয়া। খাবো কি করে? ঐশ্বর্যের অসহায় ফেস দেখে উৎসা বেশ বুঝতে পারছে লোকটার অভ্যাস নেই। উৎসার ভীষণ ইচ্ছে হলো মুখে তুলে খাইয়ে দিতে। সেটাই করলো। ফটাফট ভাত মেখে ঐশ্বর্যের মুখের কাছে ধরলো। আমি খাই দিচ্ছি, এটার মানে অন্য কিছু ভাবার দরকার নেই। ঐশ্বর্য তাকিয়ে আছে ফ্যালফ্যাল করে। এই মুহূর্তে ঐশ্বর্যের ইচ্ছে করছে খাওয়া দাওয়া সব সাইডে রেখে আগে উৎসাকে